জয়শঙ্করের সাথে একটা বৈঠক করতে, কিন্তু জয়শঙ্কর তার এই পাত্তাই দেয়নি, ডক্টর ইউনূসের সাথে দেখাই করে। এই জয়শঙ্কর 4 ঘন্টার জন্য ঢাকা এসেছিলেন, তিনি একটি সামরিক বিমানে করে এসেছিলেন, কুর্মিটোলা বিমানবন্দরে নেমেছেন এবং জয়শঙ্করের এই আশাটা খুবই তাৎপর্যপূর্ণ ছিল। এবং যেহেতু বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অনেক দেশের সরকারি প্রতিনিধিরা এসেছেন, ভারত যে কোনো প্রতিনিধি পাঠাইতে পারতেন, কিন্তু তারা গুরুত্বপূর্ণ একজন প্রতিনিধিকে পাঠিয়েছেন। এটার একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে। এবং যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে হাদির মৃত্যুর পরে স্লোগান হচ্ছে ঢাকা না দিল্লি, আবার ভারত বিরোধী রাজনীতি করে জামাত, বিএনপিও করে, সুতরাং ডক্টর জয়শঙ্করের প্রতি কোনো রকমের যদি আক্রমণ করা হয় বা অসম্মান করা হয়, এই কারণে জয়শঙ্কর যখন বাংলাদেশে এসেছিলেন তখন ভারতে বাংলাদেশের সীমানা বরাবর 21টা ব্রহ্মস মিসাইল কিন্তু তাক করা ছিল। মানে যদি জয়শঙ্করকে আক্রমণ করা হয় বা কোনো কিছু হয়, তাহলে ওই মিসাইল দিয়ে বাংলাদেশকে আক্রমণ করার প্রস্তুতি ছিল। এখন জয়শঙ্কর কেন এসেছিলেন? সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ডক্টর ইউনূস আপ্রাণ চেষ্টা করেছেন জয়শঙ্করের সাথে একটা বৈঠক করতে, কিন্তু জয়শঙ্কর তার এই পাত্তাই দেয়নি, ডক্টর ইউনূসের সাথে দেখাই করে। তবে ডক্টর ইউনূসের 3 জন উপদেষ্টার সাথে তার দেখা হয়েছে। আসিফ নজরুল, যিনি ভারত বিরোধী রাজনীতির অন্যতম প্রধান পুরুষ, এই ছবিটা দেখেন যে মনে হচ্ছে যে প্রভুর সামনে ভৃত্য দাঁড়িয়ে আছে। তো এই হলো আমাদের রাজনীতিবিদদের ভণ্ডামি। কি বার্তা তিনি দিয়েছেন? তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে এটা ভারতের পক্ষ থেকে শেষবারের মতো বলা হচ্ছে যে বাংলাদেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন যেন হয়। এবং আরো বলেছেন যে একটি মর্যাদাশীল জাতি হিসেবে যা যা করণীয়, দেশ হিসেবে যা যা করণীয়, ভারত বাংলাদেশের কাছে সেটা প্রত্যাশা করে, এবং সেটা যদি না করে তাহলে বাংলাদেশের সামনে দুর্দিন আসবে এবং বাংলাদেশ হয়তো পাকিস্তানের মতো একটা দেশে পরিণত হবে। সো এই যে ডক্টর জয়শঙ্করের আশা, এবং তিনি এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি, শোক বার্তা তারেক রহমানের হাতে হস্তান্তর করেছেন। এবং এই চিঠিটা নিয়েও অনেকে কথা বলেছে, কিন্তু এই চিঠিটা আসলে কূটনৈতিক শিষ্টাচার মেনে একটা চমৎকার চিঠি আমি বলবো। অনেকেই বলছে যে বেগম খালেদা জিয়া বা তার দল ভারত বিরোধী অনেক রাজনীতি করেছে, তাদের 2001 থেকে 2006 সালের সময়ে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে প্রশ্রয় দেওয়া হতো, জায়গা দেওয়া হতো, বা উলফার নামে আনা 10 ট্রাক অস্ত্র ধরা পড়েছিল, অনেক কিছু এই চিঠিতে কেন উল্লেখ করা হয়নি। কিন্তু এটা আসলে একজনের মৃত্যুতে শোক জানিয়ে যে চিঠি, সেখানে এত কিছু না লিখলেও হয়। আমি শুরুতেই যেটা বলেছি যে একজন রাজনৈতিক নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া মৃত্যুর পরেও আলোচিত এবং সমালোচিত হবেন। এবং বেগম খালেদা জিয়ার জানাজার এই সুযোগটা ভারত নিয়েছে শেষবারের মতো তাদের বার্তাটা বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিতে, এবং তারা দিয়েছেনও। শুরু করেছিলাম যেটা নিয়ে, যে ভারত কি আসলেই আওয়ামী লীগের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এবং এই প্রশ্নটি আমাকে আওয়ামী লীগের অনেক সমর্থক অনুসারীরা করেছেন, তারা জানতে চেয়েছেন। আমি একটু তাদের মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ, এবং সেই যুদ্ধে ভারত আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছিল, সেই কৃতজ্ঞতাটুকু আমাদের কিন্তু স্বীকার করতেই হবে। এবং ভারত সাহায্য করেছিল বলেই আমাদের বিজয়টা অনেক সহজ হয়েছিল, এবং আমরা 9 মাসের মধ্যে বিজয় অর্জন করতে পেরেছিলাম। সুতরাং ভারত এবং আওয়ামী লীগের সম্পর্কটা ঐতিহাসিক, তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা সময়ের কাল উত্তীর্ণ, বলা যায় যে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। এবং বর্তমানে যে ভারতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতা অবস্থান করছেন, তাদের এই অবস্থানের ব্যাপারে কিন্তু ভারতে একটা সর্বদলীয় মতৈক্য আছে শেখ হাসিনার থাকার ব্যাপারে। এমনকি যখন শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হলো, ভারত কিন্তু এইভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে তার অবস্থানটা কিন্তু অপরিবর্তিত রেখেছে। সুতরাং তারেক রহমানের বাংলাদেশে আসার সাথে সাথে এটি ভাববার কোনো কারণ নেই যে ভারত আওয়ামী লীগ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। বাংলাদেশের রাজনীতি একদম একদম খুব ক্রুশিয়াল মোমেন্টে চলে আসছে এখন। এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সেটা হবে কি না সেটা নিয়ে কিন্তু এখনো
সংশয় কাটেনি। এবং আপনারা খেয়াল করবেন যে বাংলাদেশে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে যাদের হয়তো বড় দল নেই, কিন্তু মানুষ হিসেবে তারা খুব ইনফ্লুয়েন্সিয়াল এবং তারা ইন্টারন্যাশনালি ভেরি ওয়েল কানেক্টেড। যেমন একজন হলো আনোয়ার হোসেন মঞ্জু, তিনি কেন নির্বাচনে অংশগ্রহণ করছেন না? এবং দেখেন, তিনি প্রভাবশালী উদাহরণ দেই যে তাকে গ্রেপ্তারের পরে কিন্তু আটকে রাখা যায়নি, তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে এই ইউনূস সরকার। সুতরাং আরো এই এই মাসেই আসবে আমেরিকার নতুন রাষ্ট্রদূত, যিনি বাংলাদেশে আসবেন, বেন ক্রিস্টেনসন। তিনিও এই মাসে আসবেন এবং এখনো অনেক অনেক খেলা চলছে, অনেক কিছু বাকি। তো আমাদের দেখতে হবে। এই মুহূর্তে আওয়ামী লীগের যারা সমর্থক অনুসারী রয়েছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে যার কাছে যা শোনেন ওইটা বিশ্বাস করে আপনাকে স্ট্রেসড হইতে হবে না, আপনি ওইটা শুনে মন খারাপ করবেন না। আর যদি মনে করেন যে যা শুনবেন বিশ্বাস করবেন, তাহলে দোহাই লাগে, রাজনীতির বর্তমান যে জটিল পরিস্থিতিতে তাতে আপনি এইগুলো বাদ দিয়ে আপনি একটু ভালো থাকার চেষ্টা করেন। কিন্তু ফাইনালি তিনি দেশে এসেছেন এবং ভারত নাকি তাকে বাংলাদেশে আসার ব্যাপারে ক্লিয়ারেন্স দিয়েছে, এই গুঞ্জনটি কিন্তু প্রচলিত আছে। এই গুঞ্জনের পাশাপাশি গত 2-3 দিন ধরে শুনছি যে একদিকে ভারত যেমন তারেক রহমানের উপরে তাদের বাজি ধরেছে, আসন্ন রাজনীতিতে নির্বাচনে যেভাবেই হোক যদি তারেক রহমান বিজয়ী হন তাহলে ভারত তাকে সমর্থন করবে, বা আরো খোলামেলা বলা যায় যে ভারতই চাইছে যে তারেক রহমান আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক। তাহলে আওয়ামী লীগের কি হবে? এবং সেই জায়গায় বলা হচ্ছে যে ভারত সম্প্রতি আওয়ামী লীগের দিক থেকে মুখ সরিয়ে নিয়েছে। এবং কেন মুখ সরিয়ে নিয়েছে এটা নিয়েও অনেক মুখরোচক গল্প চালু আছে, সেই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। কিন্তু তার আগে আমি গতকাল যে আমাদের বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হলো, সেই বিষয়ে একটু কথা বলতে চাই। আপনারা জানেন যে পরশুদিন আমি বিদায় খালেদা জিয়া নামে একটি পর্ব করেছিলাম এবং সেখানে আমি মূলত তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি এবং বিএনপি বা খালেদা জিয়ার রাজনীতির যে সমালোচনার জায়গাগুলো আছে সেগুলো আমি খুব বেশি আলোচনায় আনিনি, মূলত পরিহার করবার চেষ্টা করেছি। কারণ একজন মৃত মানুষকে শ্রদ্ধা জানাতে গিয়ে সব সমালোচনার বিষয় আনাটা আমি সমীচীন মনে করিনি। এবং একজন রাজনৈতিক নেতা তিনি মৃত্যুর পরেও আলোচিত সমালোচিত হবেন, এটা একটা বাস্তবতা। যদিও আমার মনে আছে যে আমি ইসলামিয়াত ক্লাসে পড়েছিলাম যে মৃতের নিন্দা করিও না, কিন্তু রাজনৈতিক নেতারা একজন ব্যক্তির চাইতেও অনেক বড়, আর তাদের পরিসরটা অনেকটা প্রাতিষ্ঠানিক অবস্থান তাদের। সুতরাং খালেদা জিয়াকে নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা ভবিষ্যতে করব, কিন্তু এই মুহূর্তে সেটি করার সময় নাই। কিন্তু গতকাল এই জানাজার মাঠে যে একটি মঞ্চ থেকে বিএনপির পক্ষ থেকে একটি বিবৃতির মতো বলা যায় যে বক্তব্য পাঠ করা হলো, যেটি পাঠ করেছেন স্থায়ী কমিটির সদস্য শ্রদ্ধেয় নজরুল ইসলাম খান। আমি ধরেই নেব যে এটা বিএনপির দলীয় বক্তব্য, এটা ব্যক্তি নজরুল ইসলাম খানের বক্তব্য নয়। এবং সেখানে তিনি বলেছেন যে এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। এই যে ভরা মজলিসে এই তথ্যটি যে দেওয়া হলো, আমার কাছে মনে হচ্ছে যে এটি এক ধরনের গীবত এবং এখানে না বললেও পারা যেত। বেগম খালেদা জিয়া আদালতের রায়ে বন্দী ছিলেন, কিন্তু তিনি কতদিন কারাগারে ছিলেন, কতদিন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির কেবিনে ছিলেন, আর কতদিন তার বাসভবন গুলশানের ফিরোজায় ছিলেন। এবং বেগম খালেদা জিয়া যে মারা গিয়েছেন, এই মৃত্যুর কারণ কি? তিনি কি লিভার ডিজিজে মারা গেছেন, যেটা তিনি দীর্ঘদিন ভুগছিলেন এবং তার চিকিৎসার জন্য দেশের বাইরে থেকে বিশেষজ্ঞ এনে তার লিভারের চিকিৎসা করা হয়েছিল? তার হাঁটুর সমস্যায় কি তিনি মারা গেছেন? না, তিনি মারা গেছেন একদম খুব স্পেসিফিক। আজকে আমি আবারও বলছি, আমি এর আগে বারবার বলার চেষ্টা করছি এবং আমি একজন বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি, কারণ আমি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আমি এইটা নিয়ে 25 বছরের বেশি কাজ করছি। তো খালেদা জিয়া ওই যে 21শে নভেম্বর সশস্ত্র বাহিনীর দিবসে যিনি গিয়েছিলেন, যিনি নানান রোগে শোকে ভুগছেন, যার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি ছিল, তাকে ওইরকম একদম পাবলিকলি নিয়ে গিয়ে তার মাস্ক গলায় ঝুলিয়ে তাকে একদম মানে বলা যায় যে তাকে মৃত্যুর সামনে ঠেলে দেওয়া হয়েছে এবং সেখান থেকে তার সংক্রমণ হয়েছে এবং তিনি মারা গিয়েছেন। প্রধানত তার ফুসফুসে ফাঙ্গাস ইনফেকশন হয়েছিল। এই ফাঙ্গাস ইনফেকশন 80 বছরের একজন নারী এবং যার আরো অনেকগুলো ক্রনিক ডিজিজ আছে, তার যদি হয় তাহলে তার আসলে
বেঁচে থাকার সম্ভাবনা খুব কমে যায়। সুতরাং বারবার কেন বিএনপি খালেদা জিয়ার মৃত্যুর দায় আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার উপরে চাপানোর চেষ্টা করছে, এটা আমি বুঝতেছি না। যদি তারা আসলেই জানতে চায়, দে শুড ইনভেস্টিগেট যে কেন কিভাবে খালেদা জিয়া মারা গেছেন। 80 বছর তিনি বেঁচেছেন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তার প্রতি শ্রদ্ধা আমরা সবাই জানাচ্ছি, কিন্তু তার মৃত্যু নিয়ে অন্যের ঘায়ে অন্যায়ভাবে যদি দায় চাপানো হয়, তাহলে আমরাও দাবি তুলব যে ইট শুড বি ইনভেস্টিগেটেড, এবং ইনভেস্টিগেশন করলে আল্লাহ না করুক হয়তো এটাও বেরিয়ে যাবে যে কারা তাকে সেদিন এই সশস্ত্র বাহিনী দিবসের ওই সমাবেশে, যেখানে অনেক মানুষ এসেছিল, সেখানে যেতে বাধ্য করেছিল। এছাড়া আরো কিছু ঘটনা খুব পীড়াদায়ক ছিল, যে দেখলাম যে কোনো একটা ইউনিয়ন বিএনপির সভাপতি তিনি বলছেন যে এই জানাজার পরে 32 ভাঙতে গিয়েছেন। মানে এইটা তো আমরা আশা করতে পারি না। ওই জানাজায় অনেকেই গিয়েছিলেন, এবং ওই জানাজায় যারা আওয়ামী লীগের অনুসারী তারাও গিয়েছিলেন, এবং সেখানে একজনকে আইডেন্টিফাই করা হলো সে আওয়ামী লীগের অনুসারী, এবং তাকে এমন মারা হয়েছে যে এখন তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটা আমি জানি না। তো এই বিষয়গুলো কিন্তু খুব পীড়াদায়ক, এবং যে মুহূর্তে তারেক রহমান দাবি করছেন যে তিনি অনেক চেঞ্জ হয়ে গেছেন, বা তারেক রহমানের লোকজন বলছেন যে 17 বছর দেশের বাইরে থেকে একটা উন্নত বিশ্বে থেকে তিনি তার দৃষ্টিভঙ্গি পাল্টেছে, তার রাজনীতি পাল্টেছে, তিনি নিজেও পরিবর্তিত হয়েছেন, কিন্তু এই ঘটনাগুলো কিন্তু সেই পরিবর্তনের কথা বলে না। প্রায় 33টা দেশের সরকারের প্রতিনিধিরা এসেছিলেন, তার মধ্যে আলোচনায় সবচেয়ে বেশি আছে ভারতের বিদেশ মন্ত্রী, বা আমরা যাকে পররাষ্ট্রমন্ত্রী বলি, ডক্টর জয়শঙ্কর। আগে থেকেই আমি দুটি বিষয় বলে আসছি যে ভারত আওয়ামী লীগের জন্য যতটা সম্ভব করে যাবে, এবং আওয়ামী লীগের বিকল্প হিসেবে ভারতকে বিএনপিকেই বেছে নিতে হবে। পাশাপাশি একটি কথা আমি আরো দু একবার বলেছি যে বিএনপির শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় তারা আমাকে বলছিলেন যে তারেক রহমান কেন আসেন না, তারেক রহমানের জন্য ভারত হুমকি, ভারতের গোয়েন্দা সংস্থা হুমকি। আমি তাদের যুক্তি দিয়ে বুঝিয়েছিলাম যে ভারত বরং এই মুহূর্তে তারেক রহমানকেই বেছে নিতে চাইবে, এবং তার বেঁচে থাকাটা ভারতের জন্য খুবই প্রয়োজন। অতএব ভারত এদিকে যাবে না, আমরা তেমনটাই দেখতে পাচ্ছি আস্তে আস্তে সবকিছুতেই। তার খানিকটা আমরা প্রমাণ পেলাম বুধবার আমাদের সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত খালেদা জিয়ার প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছুটে এলেন তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। ভারতবাসীর পক্ষ থেকে, ভারতের সরকারের পক্ষ থেকে, নরেন্দ্র মোদীর পক্ষ থেকে লেখা একটি শোক বার্তা তুলে দেওয়া হলো তারেক রহমানের কাছে, এবং তারও আগে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এমন গুঞ্জন আমরা শুনতে পেয়েছি। পরবর্তীতে এসে আমরা দেখলাম শনিবার সকালে বিএনপির প্রতি ভারতের মনোভাব যে ক্রমেই আরো নরম এবং ইতিবাচক হচ্ছে, তার আরো একটি উদাহরণ। সেটি হচ্ছে শনিবার সকালে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি দিল্লিতে বাংলাদেশের মিশনে ছুটে গিয়েছিলেন শুধুমাত্র খালেদা জিয়ার জন্য। দিল্লিতে আমাদের হাই কমিশনের যে শোক বই খোলা হয়েছে সেখানে মন্তব্য লেখার জন্য, তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে গিয়ে তিনি কি লিখলেন? তিনি লিখলেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি লিখছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার এই উল্লেখযোগ্য অবদান সব সময় স্মরণ করা হবে। পরে এই বিষয়টি তিনি আবার তার নিজের যে এক্স হ্যান্ডেল সেটিতে পোস্ট করেছেন। দিল্লির এই বাংলাদেশ হাই কমিশনেই গত কয়েকদিন আগে 23শে ডিসেম্বর আমরা দেখলাম যে হিন্দুত্ববাদী কয়েকটা সংগঠন তারা প্রতিবাদ মিছিল করে হাই কমিশন ঘেরাও করার চেষ্টা করলেও, এবং এই ধরনের প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে দিল্লি বেশ উত্তপ্ত হয়ে উঠল। তারও দিন তিনেক আগে আমরা দেখলাম যে কয়েকজন বিক্ষোভকারী তারা হাই কমিশনের কমপ্লেক্সের মধ্যে অবস্থিত বাংলাদেশ রাষ্ট্রদূতের, মানে ওই কমপ্লেক্সের মধ্যে অবস্থিত বাংলাদেশ রাষ্ট্রদূতের যে বাসভবন, সেই বাসভবনের একেবারে সামনে চলে গেল। রাতের অন্ধকারে তারা স্লোগান দিচ্ছিলেন মুহুর্মুহু, এবং হাই কমিশনকে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছিল। দুদেশের কূটনৈতিক সম্পর্ক যখন চরম তিক্ততার অবস্থায়, তার মাত্র কয়েকদিনের মধ্যে যেভাবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
সেই হাই কমিশনে গিয়ে, মানে তার মতো একজন ভিভিআইপি সেই হাই কমিশনে গিয়ে খালেদা জিয়ার জন্য খোলা শোক বইতে তিনি মন্তব্য করেন এবং সেটি বা তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। খালেদা জিয়ার স্মরণে শোক জ্ঞাপন করাটা যেমন একটা ইঙ্গিত, বিএনপির প্রতি স্পষ্ট একটা বার্তা আমরা ধরে নিতে পারি যে তারা বিএনপিকে চাইছে বা বিএনপি ক্ষমতায় আসছে, এই বার্তাও তারা দেওয়ার চেষ্টা করছে এবং বিএনপির পাশে রয়েছে। আবার হাই কমিশন প্রাঙ্গণে রাজনাথ সিং এর নিজের যাওয়াটা এই বার্তাও দিচ্ছে যে বাংলাদেশের দূতাবাসে তার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার একটা আশ্বাস ভারতের পক্ষ থেকে রয়েছে।